আপনারা দেখছেন একুশে টেলিভিশন। 15 আগস্ট হত্যা করা হয়েছিল একটি চেতনাকে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার। সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়ে 125%। বৃহস্পতিবার থেকে সভা সমাবেশ নিষিদ্ধ, গণপরিবহনে অর্ধেক যাত্রী। 31 জানুয়ারির মধ্যে 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের টিকা, সহসা বন্ধ হবে না শিক্ষা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার তুঙ্গে, নৌকার পক্ষে নামার ঘোষণা শামীম ওসমানের। বোল্ট সাউদির পেস ঝড়ে এলোমেলো বাংলাদেশ, ক্রাইস্টচার্চে ফল আনে মমিনুল বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, দেশ বিদেশের 600 দৌড়বিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ম্যারাথন, ভারতের আরতি শ্রীনু দম্পতি চ্যাম্পিয়ন। 15 আগস্ট একজন রাষ্ট্রপতি নয়, আদর্শ ও চেতনাকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। 75 পরবর্তী সময়ে ক্ষমতাসীন বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীরা মানুষের ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি, এমন আক্ষেপ নিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, উন্নয়ন অগ্রযাত্রা ধরে রেখেই বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলবে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি দিবসটি স্মরণীয় করতে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানমালা মুক্ত স্বদেশে জাতির পিতা। এতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 জানুয়ারি মুক্তির পর প্রথম টেলিফোন পরিবারের জন্য হলেও 10 জানুয়ারি দেশে ফিরে প্রিয় জনতার কাছেই ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধু। আলোচনায় স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা। এই দীর্ঘ 9 মাস আমরা জানতাম না যে আমার বাবা কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন কিনা, সেটাও জানতাম না। 8 তারিখে প্রথম যখন টেলিফোনটা পেলাম, আমার মা কথা বলতে পারছিলেন না। 10 তারিখ তিনি ফিরে এলেন, তিনি কিন্তু এসে তার প্রিয় জনতার কাছেই গেলেন। সেদিনের ভাষণে পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দিক নির্দেশনা ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তার এই ভাষণে আমরা পেয়েছি, যে স্বাধীন বাংলাদেশ কি আদর্শ নিয়ে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন। স্বাধীন দেশের ভিত গড়ে দিয়ে জনগণের ক্ষমতায়ন চেয়েছিলেন বঙ্গবন্ধু। তাঁর কন্যা শেখ হাসিনা মনে করেন, সেই আদর্শ ও চেতনায় হত্যা করা হয় 15 আগস্ট। যখনই তিনি এই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিলেন, তখনই কিন্তু 15 আগস্টের আঘাতটা এলো। এই আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না, এই আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা, চেতনাকে হত্যা করা। চলমান উন্নয়ন ধরে রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে পাশে চান বঙ্গবন্ধু কন্যা। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা, আজকে দিনে সেই প্রত্যয় ব্যক্ত করছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে পরে মোনাজাতে অংশ নেন তারা। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুঞ্জয়ী মহানায়ক ফিরে এলেন।
পা ছোঁয়ালেন স্বাধীন বাংলার মাটিতে। প্লেন থেকে নেমে মানুষের নেতা মিশে গেলেন গণমানুষের মাঝে। নিঃশ্বাসে তুলে নিলেন লাখো জনতার ঘ্রাণ। বিজয়ের পর বঙ্গবন্ধুর বাংলায় ফেরার সেই মুহূর্ত তুলে ধরেছেন অখিল পোদ্দার। 1972 সালের 10 জানুয়ারি জনতার কাছে ফিরছেন জনতার নেতা। প্রতীক্ষার ক্ষণ গুনছিলেন লাখো মানুষ। সন্তানদের সঙ্গে অপেক্ষমান প্রিয়তমা স্ত্রী, মুক্তিযুদ্ধের মৃত্যুঞ্জয় নেতারাও ছিলেন পরম প্রতীক্ষায়। এই বুঝি বাঙালির নেতা এসে জাপটে ধরবেন তার বিশাল বুকে। This is a happy moment for us. The 7.5 crores of people of Bangladesh have been waiting for the last 9 months to hear this great news. অবশেষে তিনি এলেন। বাংলার সোঁদা মাটি ছুঁয়ে জনতার নেতা মিশে গেলেন জনসমুদ্রে। তিনি পাকিস্তানের কারাগারে। 5 তারিখ থেকে আমরা পরিষ্কার জানতে পারছি যে তাকে মুক্তি দেওয়া হবে। শোষিত মানুষের মুক্তির জন্য যিনি লড়াই করেছেন জীবনভর, মৃত্যুঞ্জয় সেই নেতা শত্রুমুক্ত না করে ফেরেননি প্রিয় বাংলায়। কারাগারে থাকতেও যাকে একাধিকবার হত্যা করতে চেয়েছিল পাকি জান্তার দল। তার মুক্তির জন্য সোভিয়েত ইউনিয়ন যা আমেরিকার সাথে সরাসরি কথা বলছে, না হলে একটা বিপর্যয় হবে। 5 তারিখের পর থেকে শোনা গেল পাকিস্তান সরকার সম্মত হয়েছে, তারা তাকে মুক্তি দেবে। বঙ্গবন্ধু জানতেন যে দেশে ফিরে এসে সোজাসুজি তার প্রত্যেকের কাছে যান, এটা তার স্ত্রীও আশা করেন না। গণমানুষের সাথে ধান খেতে হেঁটেছেন, রৌদ্র বৃষ্টিতে ভিজেছেন। এই মানুষটি যখন ফিরে এসছেন, আবার গণমানুষের সঙ্গে মিশে গেছে। বাঙালির শোষণ মুক্তির নেতা বহুদিন বাদে ফিরেছেন তার প্রিয় মানুষের কাছে। আম জনতার মতোই মানুষের স্রোত উতরে পিতাকে দেখার জন্য শেখ কামালের কোলে অপেক্ষমান ছিলেন শেখ রাসেল। অথচ বাঙালির নেতা প্রথমেই বুকে তুলে নিলেন তার প্রিয় কৃষক শ্রমিক জনতাকে। 5 তারিখের পরের থেকে বিবিসি সংবাদে আসলো যে বঙ্গবন্ধু ছাড়া পাচ্ছেন, মুক্তি দেওয়া হচ্ছে, তবে কিছু শর্ত নিয়ে আলোচনা চলছে। তারপরে 8 তারিখ কার্যত তিনি মুক্ত হন এবং তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু বলেন, আমি দেশে ফেরত যাব, তারপরে কথা বলবো। কোনো পূর্ব শর্তে তিনি সম্মতি দেননি। লন্ডনে যাওয়ার পরে 9 তারিখে লন্ডন থেকে উনি দিল্লি হয়ে ঢাকা এলেন। এই স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে তাই তার আদর্শের প্রত্যাবর্তন এই দিন। জনতার মুজিব, যিনি নিজেই বাংলাদেশ, স্বদেশের মাটিতে ফিরে তার সেই বজ্রকণ্ঠে ধ্বনিত হয়েছিল বাংলাদেশের সংবিধান, যার শব্দ বাক্যে লুকায়িত ছিল বাঙালির আর্থসামাজিক মুক্তির উচ্চারণ। আর বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আরও সংবাদ দেখুন পরবর্তী অংশে। করোনা শনাক্ত হার আগের সপ্তাহের চেয়ে বেড়েছে 125%। 24 ঘন্টায় শনাক্ত 2231। শনাক্ত হার 8% ছাড়িয়েছে। দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন 9 জন সহ শনাক্ত হয়েছে 30 জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ রেখা ধারাবাহিকভাবে ওপরের দিকে উঠছে, শনাক্তের সংখ্যা বাড়ছে তীব্রভাবে। বিশ্বব্যাপী নতুন করে করোনা সংক্রমণ বাড়ার পেছনে অমিক্রন ভেরিয়েন্টকে দায়ী করা হচ্ছে। জিনোম সিকোয়েন্সিং না হওয়ায় সেভাবে চিহ্নিত করা যাচ্ছে না ভেরিয়েন্টগুলোকে। GISAIDর তথ্য অনুযায়ী দেশে নতুন করে 9 জনের শরীরে অমিক্রন শনাক্ত হওয়ায় এই ভেরিয়েন্টে মোট আক্রান্ত 30। 24 ঘন্টায় দেশে 26,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,231। এর মধ্যে রাজধানীতেই 1,871। মৃত্যু হয়েছে 3 জনের। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.53%।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি দেশে করোনা শনাক্ত ছিল ৩,২১৩। বিপরীতে ৩ থেকে ৯ জানুয়ারি শনাক্ত বেড়ে ৭,২৩৪। আগের সপ্তাহের চেয়ে নমুনা পরীক্ষার হার বেড়েছে ৯% বেশি। মৃত্যু ৪১% থেকে বেড়ে ৪৭ এবং শনাক্ত বেড়ে হয়েছে ১২৫%। এক সপ্তাহে মৃত ব্যক্তিদের ৮৪% ভ্যাকসিন নেননি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ওমিক্রন ঠেকাতে ১১ বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে। দোকান, বাজার, রেস্তোরাঁ সহ সকল জনসমাগম স্থলে সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে প্রজ্ঞাপনে। না মানলে শাস্তির বিধান। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা সনদ ছাড়া স্কুলে প্রবেশ করা যাবে না। গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত। সব বন্দরে স্ক্রিনিং জোরদার করতে হবে। উন্মুক্ত স্থানে সব ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং গণসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপনে। ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে ৩১ জানুয়ারির মধ্যে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো গেলে বন্ধ হবে না শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সাইদুল ইসলামের প্রতিবেদন। ১,১৬,০০,০০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছর। এদের ৭৫ লাখেরও বেশি শিক্ষার্থী এখন পর্যন্ত কোনো টিকা পাননি। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা করব না। আমরা যেটি করব, টিকাদান কর্মসূচিটিকে জোরদার করব। শিক্ষামন্ত্রী বললেন, ১২ জানুয়ারি থেকে টিকা না নিয়ে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারবে না। এজন্য পরিচয় সহ প্রমাণ দিলেই মিলবে করোনার টিকা। জন্ম সনদ আর কোনো সমস্যা নেই। এখন যেতে হলে আমরা শুধু যে সে শিক্ষার্থী সেই প্রমাণটুকু নিয়ে গেলেই তারা সেই টিকাটি পাবে। মন্ত্রণালয়ের তথ্য বলছে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থী আছে ১,১৬,২৩,০০০-এর মতো। প্রথম ডোজ টিকা পেয়েছে ৪৪ লাখ আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে ৪,১৯,০০০-এর বেশি শিক্ষার্থী। ৩১ জানুয়ারির মধ্যে আমাদের যে ৭৫,৫৪,৬০৬ জন একটা ডোজও পায়নি, তাদের অন্ততপক্ষে প্রথম ডোজ আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। ৭ দিন পর করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির বৈঠক বসবে। তারপর সিদ্ধান্ত হবে স্কুল খোলা না বন্ধ থাকবে। যদি আমাদের কাছে মনে হয় যে কোনো সময় বন্ধ করে দেওয়া দরকার, বন্ধ করে দেব, কিন্তু আমরা আশা করছি যে এই পুরো টিকাদান কর্মসূচিটি ব্যাপক হারে ঘটলে তারপরে হয়তো সেই প্রয়োজনটা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ মানা হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দিন যত যাচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। গণসংযোগে মেয়র প্রার্থীরা একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আর স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দিয়েছেন নৌকার পক্ষেই আছেন তিনি। রবিউল ইসলামের ক্যামেরায় জেলা প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মিনালা দিবা। নারায়ণগঞ্জ সিটিতে এখন পৌষের শীত ছাপিয়ে ভোরের উত্তাপ। প্রচারে ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী গণসংযোগ করেন বিভিন্ন স্থানে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ ভোটার তার সাথেই আছে, জয়ে আশাবাদী বলেও জানান তিনি। আমার ভোটার ফিক্সড হয়ে আছে, আমার জয় বড় ব্যবধানে হবে। নারায়ণগঞ্জের মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে কাকে ভোট দিবে। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলমও জনসংযোগ করেন বিভিন্ন এলাকায়। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। আমার জন্য যারা নামছে দলমত নির্বিশেষে তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং বলে আসতেছে যে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে। এদিকে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই, নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী হবেন। নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। এই নৌকার বাইরে যাওয়ার আমাদের আওয়ামী লীগের যারা আমরা ভালোবাসি, যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদের যাবার কোনো উপায় নাই। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন তিনি। মিনালা দিবা, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আমলা নির্ভর স্থির চায় না জেপি, গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব।
স্বাধীনতা বিরোধীরা এখনো আস্ফালন করছে, বলছে আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আমলা নির্ভর নির্বাচন কমিশন চায় না জাতীয় পার্টি জেপির সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে দলটি। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেন দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। পরে আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের সহযোগিতা নিশ্চিত করারও প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বরঞ্চ আলাপ করেছি সার্চ কমিটি আসলো কোথা থেকে, সংবিধানে নাই। আমাদের আলাপ আলোচনা যেটা গুরুত্ব বেশি দিয়েছে সেটা হলো সংবিধান যা আছে সেই মাফিক চলা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলেছেন জাহাঙ্গীর কবির নানক। আর স্বাধীনতা বিরোধীরা এখনও আস্ফালন করছে বলে মন্তব্য করেছেন ডক্টর হাসান মাহমুদ হাসানের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের 50 বছর পূর্তি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে এই সময় নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে কথা বলেন দলের সিনিয়র নেতারা। ডাক্তার সেলিনা হায়াত আইভীকে নৌকা মার্কায় তাকে সামনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থীকে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। 71-এর স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান আসে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে। স্বাধীনতা যুদ্ধচারণ করেছিল, তারা এখনো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার পূর্ণতা আসে বলে মনে করেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা। শারীরিকভাবে বঙ্গবন্ধুকে আটকানো গেলেও, কনফাইন করা গেলেও বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর আত্মাকে কনফাইন করা কখনো সম্ভব হয়নি। যারা এই স্বাধীন বাংলা চায় নাই, ওই সমস্ত ষড়যন্ত্রকারীর প্রেতাত্মারা এবং তাদের সন্তানদের এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা পয়সার বিনিময়ে বাংলাদেশের অগ্রগতিকে, বাংলাদেশের ইমেজকে বিদেশে ক্ষুণ্ণ করছে, আসুন আমরা সবাই মিলে তাকে প্রতিহত করি। সবসময় সতর্ক অবস্থায় থাকতে হবে, যে কোনো সময় যাতে যে কোনো ষড়যন্ত্রে প্রতিরোধ করতে পারি। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 71-এর 16 ডিসেম্বর বিজয়ের পর থেকে 72-এর 8 জানুয়ারি, এই 22 দিন কেমন ছিলেন মুক্তির মহানায়ক? বিচ্ছিন্নভাবে বিভিন্ন জনের গবেষণায় ধোঁয়াশাভাবে এলেও তার আদ্যোপান্ত এখনও অজানা। মুক্তিযুদ্ধ গবেষক সাজ্জাদ জহিরের অভিমত, শেখ মুজিবের কারামুক্তির আগের 3 সপ্তাহ বাঙালির জাতীয় জীবনের অবিসংবাদিত অধ্যায়। আকবর হোসেন সুমনের প্রতিবেদন। আজীবন সংগ্রামী শেখ মুজিব স্বপ্ন দেখেছিলেন বাঙালির শোষণ মুক্তির। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হয়েছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল এদেশের মুক্তিকামী মানুষের জীবনের আলেখ্য। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর বঙ্গবন্ধুকে পাঠানো হয় পাকিস্তানের কারাগারে। এরই মধ্যে শুরু হয় নিধনযজ্ঞ। লায়ালপুর জেলে কোর্ট মার্শালের প্রস্তুতি নেয় সামরিক শাসক ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য। একজন লয়ার এবং রাজনীতিবিদ, তাকে পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর কাছে লায়ালপুর জেলে। তখন তারা 7ই মার্চের ভাষণটা দেখাচ্ছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তাদের ভাতে মারবো, পানিতে মারবো। এটা তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা। আরেকটা ছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তিনি কোর্টে কোনো ডিফেন্স দেননি, সেই কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। বঙ্গবন্ধুর জন্য ইয়াহিয়ার তৈরি ফাঁসির মঞ্চ মানসিক নির্যাতনের কৌশল ছিল। প্রতিদিন প্রতিক্ষণ মৃত্যুর প্রহর গুনতে হয়েছে দৃষ্টির দূরত্ব থেকে। কারাগারের অদূরে কবর খোঁড়া হলেও এতটুকু ভয় পাননি জাতির জনক।
ক্ষমতায় আসা জুলফিকার আলী ভুট্টো আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনে ক্ষমতার অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধুকে। সাহালিয়া গেস্ট হাউস, সেখানে ওনাকে একটা রুমে রাখা হয়, কিন্তু কোনো খবর ছিল না ওনার কাছে। সেইখানে ভুট্টো সাহেব তার সাথে দেখা করতে এসেছিলেন। রাওয়ালপিন্ডির গেস্ট হাউসের সেই দ্বিপাক্ষিক বৈঠকে বন্দী বঙ্গবন্ধু জাতির স্বার্থেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানের মতোই বঙ্গবন্ধুর দেশপ্রেমের কাছে পরাজিত হয়েছিল সামরিক জান্তার নেতা ভুট্টো। বঙ্গবন্ধু কথা বলেন না ভুট্টোর সঙ্গে, কারণ সে তো লোক ভালো না। তখন ভুট্টো সাহেব বললেন, আমি সব কিছু করতে পারি আপনার জন্য, আমি এখানে বসে কমিটমেন্ট করতে পারি, আপনি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, সেই চেয়ার আপনার। তখন বঙ্গবন্ধু বললেন, জনাব ভুট্টো, আপনি কোনোদিন শুধরাবেন না। এখানে বসে ভুট্টো সাহেব বলতে পারে তার পাকিস্তান কি চায়। আমি শেখ মুজিব তো ভুট্টো না, আমি জনগণের খাদেম এবং প্রতিনিধি মাত্র। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পুরো সময়টা কারাগারে থাকতে হয়েছে জাতির জনককে। আন্তর্জাতিক চাপ ও পরাজিত 93,000 পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। পাকিস্তান কারাগার থেকে 1972 সালের 8 জানুয়ারি মুক্তি পান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমে লন্ডন, অতঃপর দিল্লি হয়ে পা রাখেন স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। স্বাধীনতার মহানায়কের প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তৈমুর আলমকে জাতীয় পার্টি সমর্থন দেয়নি এবং কোনো প্রার্থীর পক্ষে কাজ করার দলীয় সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব। নির্বাচন কমিশন সচিবালয় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সাথে বৈঠক করে। পরে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, উপযুক্ত প্রার্থী না থাকায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেয়নি জাতীয় পার্টি। স্থানীয় সরকার নির্বাচনে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অভিযোগ এনে টাঙ্গাইল মির্জাপুর আসনে সুষ্ঠু করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি। কোন প্রার্থীর পক্ষে আমরা কোন রকম সহায়তা করি নাই। উপরন্ত আমাদের যে 2-4 জন কর্মী আমরা শুনতে পেরেছি যে এই তৈমুর আলম পক্ষে গেছে, তারা যাতে লোকাল আমাদের দলের আমরা নির্দেশ দিয়েছি যে আমাদের কোনো কর্মী কোনো প্রার্থীর পক্ষে কোনো কাজ করার আমাদের দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নাই। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। চলনবিল অঞ্চলের ঐতিহ্য মাছ ধরার বাউত উৎসব। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কালিকাদাহ খালে বংশ পরম্পরায় এই উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন শৌখিন মাছ শিকারীরা। প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বাউত উৎসব চলনবিল অঞ্চলের প্রাচীন কৃষ্টি সংস্কৃতি। শুষ্ক মৌসুম এলেই দল বেঁধে বিলে মাছ ধরতে নেমে পড়েন নানা বয়সী মানুষ। কেউ মাছ পান, কেউ পান না, তাতে কি, আনন্দ ভাগাভাগি করে নেয়াই যেন মূল কথা। ছোটবেলা থেকে মাছ মারি, খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমাদের এই লোকজন, শহ লোকজন আমরা ইনশাল্লাহ মাছ মারি একসাথে। কেউ পায় কেউ পায় না, সবাই তো আর একদিন মাছ পাবে না। শখের বসে ছুটিলে মাছ মারতে আসছি, খুবই ভালো লাগে। আর মাছ পাওয়া যায়, বিশেষ করে বোয়ালি বেশি, তারপরে গুজর শোল এগুলোও পাওয়া যায় কিছু। প্রচুর আনন্দ লাগে, মাছ পাই। যুগ যুগ থেকে বাপ দাদাদেরকে দেখে আমি শিখি। বোয়াল, শোল, রুই, কাতলা সহ বড় বড় মাছ ধরতে উৎসবে অংশ নেন শিকারীরা। তবে খালবিলগুলো দখলে চলে যাওয়া ও কারেন্ট জালের কারণে মাছ কমে যাচ্ছে বলে জানান স্থানীয়রা। আমরা আগের থেকে মাছ মারি, সেই জায়গাগুলো আমাদের প্রয়োজন। হ্যাঁ, প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। নদী নালায় মাছ কম হয়, এই জন্যই মানুষ অল্প আছে, তাও 300-400 লোক আছে। চলনবিলের স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে খালবিল খননের তাগিদ স্থানীয় জনপ্রতিনিধির। খালবিল বা নদ নদীগুলো যদি পুনর্খনন করত, তাহলে আবার এই বাউত উৎসবটা পুনরায় আগের মতো ফিরে আসতো। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে উৎসবগুলো পালন করা দরকার, এমনটা মনে করেন সচেতন মহল। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।
নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামের পাহাড়তলীতে ফার্নিচারের দোকানে আগুন, দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু। সাইপ্রাসে করোনার নতুন ধরন ডেল্টা ক্রম শনাক্ত, মহামারী সহজে শেষ হচ্ছে না বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। যশোরের অভয়নগরে নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় রাত 8:15টার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। তিনি গত 26 ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দলী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন উত্তম। স্বজনরা জানান, সুন্দলী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে উত্তম মারা যান। চট্টগ্রামের পাহাড়তলীর কর্নেলহাট এলাকার একটি ফার্নিচার কারখানার আগুনে দগ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় বিকাল 4টার দিকে এই আগুন লাগে। 3টি ইউনিট 2.25 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর কারখানাটির ভেতরে 2 কর্মচারী আটকা পড়েন। ভেতরেই তারা দগ্ধ হয়ে মারা যান। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশের পুঁজিবাজারে আইপিও কেন্দ্রিক বিও অ্যাকাউন্ট কমছে। আবেদনের যোগ্যতা অর্জনে কমপক্ষে 20,000 টাকা বিনিয়োগের বাধ্যবাধকতার পাশাপাশি লটারি প্রথা বাতিল হওয়াকে কারণ মনে করছেন বিশ্লেষকরা। তবে সক্রিয় বিনিয়োগকারী বাড়ায় বাজার অর্থের প্রবাহ কমেনি। মেহেদী হাসানের রিপোর্ট। সেকেন্ডারি মার্কেট নয়, শুধু আইপিও কেন্দ্রিক লাখ লাখ বিও অ্যাকাউন্ট ছিল পুঁজিবাজারে। এসব বিও অ্যাকাউন্টধারীরা বাগিয়ে নিতেন আইপিওর বেশিরভাগ শেয়ার, বঞ্চিত হতেন প্রকৃত বিনিয়োগকারীরা। এমন বাস্তবতায় গেল বছর আইপিও আবেদনের শর্ত জুড়ে দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আবেদনের যোগ্যতা অর্জনে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে 20,000 টাকার বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা হয়। তুলে দেওয়া হয় লটারি প্রথা, আইপিওতে সমহারে শেয়ার বণ্টন পদ্ধতি চালু করে বিএসইসি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ সিডিবিএল এর তথ্য বলছে, 2021 সালের 6 জানুয়ারি বিও অ্যাকাউন্ট ছিল 25,61,000। মাত্র 1 বছরের ব্যবধানে তা নেমে এসেছে 20,35,000-এ। বিশেষজ্ঞরা বলছেন, আইপিও কেন্দ্রিক বিও অ্যাকাউন্ট কমেছে। এখন যারা বাজারে আছে তাদের প্রায় সবাই সক্রিয়। পুরোটা বেসিসে হইলে একজনে খুব সামান্যই পায়, শেয়ার পায়। তো সেই ক্ষেত্রে শেয়ার এই বিও অ্যাকাউন্ট খোলার পরিমাণ সেক্ষেত্রেও আমি মনে করি যে কিছুটা ওইটার কারণেও কমে যেতে পারে। কিন্তু মূল বিষয় হলো বিগত 1 বছরে আমাদের একটা ট্রেমান্ডাস ডেভেলপমেন্ট হয়েছে। এদিকে পুঁজিবাজারে গতি ফেরায় বাজারে অর্থের সরবরাহ বেড়েছে বলে জানিয়েছেন তারা। আপনি দেখতেছেন নাম্বার অফ অ্যাকাউন্ট দিয়ে, আমরা দেখি আসলে নাম্বার অফ অ্যাক্টিভিটিস দিয়ে। নতুন বিনিয়োগকারী যে বাজারে সম্পৃক্ত হয়েছে সেইটা হয়তো বাহির থেকে বোঝা যায় না, কিন্তু আমরা যে একটি মার্কেট পার্টিসিপেন্ট হিসেবে আমরা কিন্তু দৈনন্দিন লেনদেনের সাথে আমরা কিন্তু নতুন বিনিয়োগকারীর সম্পৃক্ততা বা নতুন বিনিয়োগকারীর আগমন, নতুন ফান্ডের আগমন, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি ও নিষ্ক্রিয় বিও অ্যাকাউন্ট কমে যাওয়াকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ইংরেজি নববর্ষ উপলক্ষে ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে সারা দেশে শুরু হলো মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 13। এই কার্যক্রমে মার্সেল পণ্য কিনে ঘন্টায় ঘন্টায় ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টিভি, ওয়াশিং মেশিন, ওভেন সহ বিভিন্ন পণ্য বিনামূল্যে পেতে পারেন ক্রেতারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানুল নীলু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2022-এ অংশ নিয়েছে দেশ বিদেশের প্রায় 600 দৌড়বিদ। ফুল ম্যারাথনের প্রথম স্থান অধিকার করেন ভারতের আরতি শ্রীনু দম্পতি, আর হাফ ম্যারাথনে আসিফ বিশ্বাস ও পাপিয়া খাতুন। আরও জানাচ্ছেন মানিক শিকদার।
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বিভিন্ন বয়সের প্রায় 600 দৌড়বিদ অংশ নেয় ম্যারাথন প্রতিযোগিতায়। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া আসরটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান 2, গুলশান 1 পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চতুর্দিক ঘুরে হাতিরঝিলেই শেষ হয়। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য 42.5 কিলোমিটার আর হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ধরা হয় 21.97 কিলোমিটার। সুস্বাস্থ্য ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দৌড়কে বেছে নিয়েছেন বলে জানায় দৌড়বিদরা। আমার বয়স 44, আমি দৌড় থেকে অনেক উপকার পেয়েছি। যেমন আজ 4 বছর থেকে আমি রানিংয়ের মাঝে আছি, আমি ঔষধবিহীন আমার জীবন অতিবাহিত করতেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আমরা ইভেন্টগুলোতে পার্টিসিপেট করি, আমাদের খুব ভালো লাগে। বাংলাদেশের প্রতিযোগী ছাড়াও অংশ নেন মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, আলজেরিয়া, ভারত সহ বিভিন্ন দেশের দৌড়বিদরা। I'm happy to be here for the second time. Last year I was here. I am very happy for this result. Organization here in Bangladesh for marathon is very good. প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। I am certain that you are also taking pride of being a part of this, organizing the second international marathon in the name of our father of the nation, the greatest Bengali leader of all time, Bangabandhu Sheikh Mujibur Rahman. আন্তর্জাতিক ফুল ম্যারাথনে নারী বিভাগে প্রথম হয় ভারতের আরতি দত্ত ও পুরুষ বিভাগে শ্রীনু, আর হাফ ম্যারাথনে নারী বিভাগে মোসাম্মদ পাপিয়া খাতুন, পুরুষ বিভাগে আসিফ বিশ্বাস শিরোপা অর্জন করেন। এছাড়া 3 ক্যাটাগরিতে যারা দৌড় সম্পন্ন করেন তাদেরও পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 15 আগস্ট হত্যা করা হয়েছিল একটি চেতনাকে, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার। সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়ে 125%। বৃহস্পতিবার থেকে সভা সমাবেশ নিষিদ্ধ, গণপরিবহনে অর্ধেক যাত্রী। 31 জানুয়ারির মধ্যে 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের টিকা, সহসা বন্ধ হবে না শিক্ষা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচার তুঙ্গে, নৌকার পক্ষে নামার ঘোষণা শামীম ওসমানের। বোল্ড সাউদির পেস ঝড়ে এলোমেলো বাংলাদেশ, ক্রাইস্টচার্চে ফলোঅনে মুমিনুল বাহিনী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।